কেমন আছেন সবাই? আজকে আরও একটা ইনভেস্টিগেশন টাইপ এবং ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে আসলাম, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি দুর্দান্ত ইনভেস্টিগেশন ক্রাইম থ্রিলার ওয়ারেন্ট, যেটা তামিল ভাষায় 2026 সালে মুক্তি পেয়েছে। তো চলুন শুরু করা যাক। তো ওয়েব সিরিজের শুরুটা হয় তিরুচির মালাইকুট্টি পুলিশ স্টেশন থেকে, যেখানে রাতের বেলা কনস্টেবল কারাপ্পু একটি কেস সমাধান করে থানায় ফেরে। কিন্তু থানায় ফেরার পরেই সে দেখতে পায় থানার প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল, আর তাদের ঘুম দেখে মনে হচ্ছে তারা কোনো পুলিশ স্টেশনও নয়, বরং বাড়িতে বসে ফ্যানের নিচে আরামে ঘুমাচ্ছে, কারো কোনো দায়িত্ববোধ নেই। যাই হোক, কারাপ্পু একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করে যে একটি কেসে 4 জন আরোপীকে যে রাখা হয়েছিল তাদের কি খবর। তখন সেই কনস্টেবল কারুপ্পাকে বলে, এরা মুখও খুলছে না, আবার খাবারও খাচ্ছে না, একভাবেই চুপচাপ পড়ে আছে। কারুপ্পা সেলের ভেতরে চলে যায়। সেই সব কয়েদিদের দেখে বোঝাই যাচ্ছিল পুলিশ তাদের টর্চার করেছে, তারা সবাই সেখানে পড়েছিল। কারুপ্পা যেতে সবাইকে ডাকতেই 3 জন উঠে দাঁড়ায়, কিন্তু বাকি একজন কোনো সারা শব্দ করছিল না। কারুপ্পা তাকে কয়েকবার নাড়া দেয়, যে এটা ভেবে হয়তোবা সে গভীর ঘুমিয়ে গেছে, কিন্তু তারপরও কোনো কিছু হয় না। অবশেষে কারুপ্পা তার নার্ভ চেক করে আর দেখতে পায় সেই কয়েদি মারা গেছে। থানার ভেতরে একজন কয়েদি মারা গেছে পুলিশের হেফাজতে। এটা জানাজানি হওয়ার পরেই থানার ভেতরেই প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সবার একটাই টেনশন ছিল, কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই দায়ভারটা পুরোপুরি পুলিশকে নিতে হবে, আর যার ফলাফল একেবারেই ভালো হবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ঠিক তেমনই একটা ঘটনা ঘটে এই থানায়। ঠিক তখনই অন্য একজন কনস্টেবল এসে সবাইকে খবর দেয় ডিএসপি আসছে থানা চেক করার জন্য। সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এখন এই লাশটাকে কি করবে তারা? কারুপ্পা সহ বাকিরা তাড়াতাড়ি করে সেই লাশটা বাথরুমের এক কোনায় বস্তা দিয়ে আড়াল করে রাখে, আর কারুপ্পা সেখানে বসেই পাহারা দিতে থাকে, যাতে করে ডিএসপি আসলে তাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু তাতেও কাজ হয় না। দেখা যায় পরের দিনে ঘটনা কোনো না কোনোভাবে বের হয়ে যায়, আর এটা ইনভেস্টিগেশন করার জন্য একটি স্পেশাল টিমও গঠন করা হয়। সেই থানার সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সবার কথা থেকে সেই স্পেশাল টিম এটা বুঝতে পারে যে কারুপ্পা সেই 4 জন কয়েদিকে সেলে টর্চার করেছিল, আর তার টর্চারেই একজন মারা গেছে। আর অবশেষে কারুপ্পাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কারুপ্পাকে দেখে মনে হচ্ছিল সে অনেক নার্ভাস। আর এরপরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কারুপ্পার ঘটনা দেখানো হয়। কারুপ্পার বাবার একটাই স্বপ্ন ছিল, কারুপ্পা একদিন সরকারি চাকরি করবে, আর এই জন্য কারুপ্পার বাবা প্রত্যেকটা সরকারি পরীক্ষা যখন যেভাবে হোক না কেন সেটাতে কারুপ্পাকে অংশগ্রহণ করায়। আর রেজাল্ট যখনই কারুপ্পার বিরুদ্ধে আসতো, তার বাবা তাকে সান্ত্বনা দিত, হয়তো পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয়েছে, কোনো প্রবলেম নয়, সে পরের পরীক্ষায় ভালো করবে এবং চাকরিও পেয়ে যাবে। দেখা যায় এই বিষয়টা নিয়ে পাড়াতে কারুপ্পা এবং তার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা আর মজা করতো সবাই, যে ছেলেকে সরকারি পরীক্ষা দিতে গিয়ে কারুপ্পার বাবা কত কিছুই না করছে, কিন্তু তার অপদার্থ ছেলে এখন পর্যন্ত একটা সরকারি চাকরিও জোগাড় করতে পারল না। অপমান সহ্য করতে করতে একটা সময় কারুপ্পা রেগে যায় আর তার বাবাকে বলে সে আর কোনো সরকারি পরীক্ষা দেবে না। তখনই তাকে বোঝাতে তার মামা চলে আসে। কারুপ্পা তার মামাকে সবকিছু খুলে বলে। তার মামা ছিল একজন স্পিড ড্রাইভার, এই জন্য সে তার কানেকশন কাজে লাগিয়ে কারুপ্পাকে পুলিশে জয়েন্ট করিয়ে দেয়। যদিও কারুপ্পা এবং তার পরিবার এতে একেবারেই রাজি ছিল না, কিন্তু তার মামার কথা হচ্ছে পুলিশের চাকরিও তো সরকারি চাকরি, যেহেতু কারুপ্পার বয়স বেড়ে যাচ্ছে, এখন যদি সে পুলিশে জয়েন না করে তাহলে পরে আর এটাও পাবে না। অবশেষে বাধ্য হয়ে সবাই রাজি হয়। এদিকে যেহেতু কারুপ্পার মামা সরাসরি এসপিকে রিকোয়েস্ট করেছিল, আর এসপি কারুপ্পাকে রেকমেন্ডেশন করেছিল, তাই তার পুরোপুরি ট্রেনিং ছাড়াই তাকে জয়েন করিয়ে দেওয়া হয়। থানায় জয়েন হওয়ার পরে বাকি কনস্টেবলরা যখন জানতে পারে সে সরাসরি এখানে জয়েন হয়েছে, তারা অবাক হয়ে যায়। পরে যখন বুঝতে পারে যে রেকমেন্ডেশনের মাধ্যমে সে জয়েন হয়েছে, তখন এটা নিয়ে তারা ক্রিটিসাইজ করতে থাকে। কারুপ্পা সেই থানায় যাওয়ার পরে দেখতে পায় পুলিশ অফিসার তখনও সেখানে ছিল না। এই জন্য অন্য একজন কনস্টেবল তাকে পুলিশ অফিসারের কাছে নিয়ে যায় জয়নিং লেটার দেওয়ার জন্য, আর সেটা সাইন করানোর জন্য। কিন্তু পুলিশ অফিসার সেখানে যেতেই সেই পুলিশ অফিসার কারুপ্পা এবং অন্য একজন কনস্টেবলকে একটা কাজ দিয়ে দেয়। সেই পুলিশ অফিসার কারুপ্পা এবং সেই কনস্টেবলকে বলে, আমরা টিপস পেয়েছি কিছুক্ষণের মধ্যে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল যাবে, এবং তার বর্ণনা, সে কেমন পোশাক পরতে পারে, তাকে চেনার বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা সবকিছুই বলে দেয়। এরপরে অফিসার সেখান থেকে চলে যায়।
অন্য কনস্টেবল তাকে জিজ্ঞেস করে স্যার যা বলেছে সে কি সবকিছু নোট করেছে কিনা। কারুপ্পা বলে না, সেটা তো করেনি। সেই কনস্টেবল বলে এখন থেকে স্যাররা যা বলবে সবকিছু নোট করবে, এই জন্যই তোমাকে ডায়েরিটা দেয়া হয়েছে। এরপরে সেই কনস্টেবল কারুপ্পাকে বলে ডায়েরিতে লেখো, এবং সেই অপরাধীর বৈশিষ্ট্য সে ডায়েরিতে লিখে দেয়, বর্ণনা করে দেয়। এরপরে তারও একটা কাজ আছে বলে কারুপ্পাকে সেখানে একা রেখে সেও চলে যায়। জবে জয়েন হওয়ার পরেই কারুপ্পা এমন একটি পরিস্থিতির শিকার হয়েছে আর এমন একটা ডিউটি পেয়েছে, সে আসলে জানেই না সেই কাজটা কিভাবে করতে হয়, কারণ সে তো ট্রেনিংটাই ঠিকঠাক মতো করেনি। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরে বাধ্য হয়ে তার মামাকে কল করে আর সবকিছু খুলে বলে। কারুপ্পার মামা বলে তুমি সেই দোকানদারকে ফোন নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে আসো, যেহেতু এখনো সেই অপরাধী আসেনি তাই আর আসবেও না মনে হচ্ছে। কারুপ্পাও সেটাই করে, সেই দোকানদারকে বলে এই ধরনের কেউ যদি এখানে আসে তাকে যেন কল করে। কারুপ্পা সেখান থেকে চলে আসে। পরের দিন কারুপ্পা যখন থানায় আসে তখন সেই থানার ওসি দেখতে পায় কারুপ্পাকে। তারা তখন পুরাতন একটা কেস ইনভেস্টিগেশন করার জন্য যাচ্ছিল, ভাবে কারুপ্পাকে তাদের সাথেই নিয়ে যাবে, নতুন যেহেতু কাজ শিখতে পারবে, তাই তারা কারুপ্পাকে তাদের সাথে নিয়ে যায়। যাওয়ার সময় বাকিদের কথা শুনে কারুপ্পা বুঝতে পারে এখন তারা যে ক্রিমিনালকে ধরতে যাচ্ছে সে আসলে একজন চোর, আর 6 মাস ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছে। আজকে যদি সেই চোরকে তারা ধরতে না পারে তাহলে ইন্সপেক্টর তাদের কাউকে ছাড়বে না, পিঠের ছাল উঠিয়ে দেবে। গাড়িতে থাকা এসআই সেই চোরের ব্যাপারে এমন এমন কথা বলতে থাকে, কারুপ্পার মাথায় একটা ইমেজ তৈরি হয়ে যায় যে সেই চোর অনেক ভয়ানক হবে, অনেক ধূর্ত হবে, অর্থাৎ একজন গ্যাংস্টার যেমন ঠিক সেই রকম হবে। এরপরেই তারা সেই বাড়িতে চলে আসে যেখানে টিপস পেয়েছে যে সেই চোরটা এই বাড়িতেই রয়েছে। তারা লুকিয়ে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর ধীরে ধীরে রুমের ভেতরে ঢোকে যেখানে সেই চোর আরাম করে নেশা করে ঘুমাচ্ছিল। পুলিশ তাকে দেখার সাথে সাথেই ধরে ফেলে, কিন্তু সেই চোরও কম নয়, এক একজনকে এক একভাবে মেরে সেখান থেকে পালাতে শুরু করে। কারুপ্পার কাছে যখন সেই চোর আসে কারুপ্পা তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। যাই হোক, অনেক কষ্টে পুলিশ সেই চোরকে ধরে ফেলে এবং থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে সেই চোরকে প্রচন্ড টর্চার করা হয়, কিন্তু কারুপ্পা তখন বাসায় চলে এসেছিল। পরের দিন আবারও যখন থানায় যায় কারুপ্পার চোখ তো চরক গাছ হয়ে যায়। কারুপ্পা দেখতে পায় যে চোরকে ধরার জন্য তারা এত ধকল পোহালো, এত যুদ্ধ করলো, সেই চোর আজকে থানায় সবাইকে চা বিতরণ করছে, পুলিশের সাথে হাসি মজা করছে। এটা দেখে তো সে পুরোপুরি হতবাক। একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে এসব কি। তখন এসআই বলে আসলে আমরা যতটা ভেবেছিলাম ও ওই রকম বড় মাপের চোরই নয়। আমরা যখন ওকে একটু টর্চার করি ও মুখ দিয়ে সবকিছু গড়গড় করে বলে দেয়, আর বলে দেয় ও ছোটখাটো কিছু জিনিস চুরি করেছে, সেগুলো কোথায় কিভাবে চুরি করেছে আর সেগুলোর জিনিসপত্র কোথায় আছে সেগুলোও বলে দেয়, যার ফলে তাকে ওইরকম কোনো বড় সাজা দেওয়া হয়নি আর টর্চারও করা হয়নি। আর এখন তাকে দিয়ে ছোটখাটো কাজ করানো হচ্ছে। এটা শুনে পুরোপুরি হতাশ হয়ে যায় কারাপ্পু। সে ভেবেছিল সে একজন বড় গ্যাংস্টার, কিন্তু এখন দেখা যাচ্ছে সে তো একটা পাতি ছিচকে চোর। এরপরে সেই ছিচকে চোরকে আদালতে পেশ করার জন্য দায়িত্ব দেওয়া হয় কারাপ্পু এবং আরও একজন কনস্টেবলকে। তারা দুইজনেই সেই চোরকে নিয়ে আদালতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সেই কনস্টেবল বলে দাঁড়াও একটু চা খেয়ে নেই। তারা সেই জন্য অটো থেকে নেমে পড়ে, কিন্তু দেখা যায় কারাপ্পু প্রথম যেদিন একটা দোকানের সামনে ডিউটি করেছিল আর একজন দোকানদারকে তার নাম্বার দিয়েছিল, সেই দোকানদার কারাপ্পুকে বলে আপনারা যে সন্দেহভাজনকে খুঁজে বেড়াচ্ছিলেন সে এখন এখানেই রয়েছে। এটা শুনে কারাপ্পু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। একদিকে একজন সন্দেহভাজন অপরাধী, অন্যদিকে একজন চোরকে আদালতে নিয়ে যেতে হবে। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে সে এতটাই ভুলমনা হয়ে গিয়েছিল, তার পাশে যে চোর দাঁড়িয়েছিল সে ভুলেই গিয়েছে। আর সেই চোরটাও সুযোগের সৎ ব্যবহার করে কারাপ্পুর প্রাইভেট পার্টে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এতে কারাপ্পু যন্ত্রণায় কাতরাতে থাকে সেখানে পড়েই। এদিকে থানায় যখন এই ঘটনাটা জানাজানি হয় সেই কনস্টেবল পুরো দোষটা কারাপ্পুকে দিয়ে দেয়, কারণ সেই চোর তখন তার হাতেই ছিল। আর সিনিয়র পুলিশ অফিসাররা কারাপ্পুকে যা তা ভাষায় গালাগালি করতে থাকে। হায়ার অফিসার কারাপ্পুকে বলতে থাকে সাধারণ একজন চোরকে তারা ধরে রাখতে পারলো না, আদালতে পেশ করতে পারলো না। এছাড়া পুলিশের আরও একটা ভুল ধারণা ভাঙে, আসলে সেই চোর ওপরে ওপরে অভিনয় করে নিজেকে সিসকে চোর প্রমাণ করেছে পুলিশের সামনে, কিন্তু সে আসলে ছিল একজন ভয়ানক চোর। সে এ পর্যন্ত 40টা বাড়িতে গহনা চুরি করেছে, আর শেষবার যে বাড়িতে চুরি করেছে সেই বাড়িটা ছিল একটা কালেক্টরের বাড়ি। আর এই জন্য উপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে এই চোরকে ধরার
করার জন্য, আর পুলিশ সেই চোরকে ধরার পরেও তাকে পালিয়ে যেতে দিয়েছে। এই ঘটনার জন্য সেই থানার উপরে অনেক প্রেশার আসতে থাকে। অবশেষে কারুপ্পা সব দোষ নিজের মাথায় নিয়ে নেয় এবং সেখানে ক্ষমা চেয়ে বাসায় চলে আসে। এদিকে তার প্রাইভেট পার্টে যে আঘাত করা হয়েছিল সেটাও একটু গুরুতর ছিল, যার ফলে তাকে ডক্টর পর্যন্ত দেখাতে হয়। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে অপমানের কষ্ট, দুটো মিলেই কারুপ্পা একেবারে ভেঙে পড়েছিল। দুদিন পরে যখন কারুপ্পা থানায় আসে, সে দেখতে পায় থানার সবাই তাকে নিয়ে মজা করছে, গুজগুজ ফুসফুস করছে, এমনকি কেউ তাকে নাম ধরেও ডাকছে না, বরং কুট্টা কারুপ্পা বলছে। তামিল ভাষায় কুট্টা মানে হচ্ছে গোপন অঙ্গ। কারুপ্পা দেখা যায় সবার কাছে হাসির পাত্র হয়ে যায়। যাই হোক, দুদিন পরে আরও একটা বাড়িতে চুরি হয়েছে। সেই চুরির কেস ইনভেস্টিগেশন করার জন্যই এসআই, ইন্সপেক্টর আরও একটা টিম চলে যাচ্ছিল সেই বাড়িতে। কারুপ্পাটা জানার পরে সে নিজে থেকেই বলে সে তাদের সাথে যেতে চায়, আর সেই বাড়িতে যে কতটুকু চুরি হয়েছে, কি চুরি হয়েছে, এই সব কিছু ডিটেলস নিয়ে নেয়। এরপরে পুলিশ সেই বাড়ির মহিলা এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করে, আর এরপরেই তারা থানায় চলে আসে। এদিকে কারুপ্পা তার জীবনের নতুন অধ্যায় পা দিতে যাচ্ছিল। আসলে তার বাসা থেকে মেয়ে দেখা হচ্ছিল কারুপ্পার বিয়ের জন্য। অবশেষে তারা মন্দিরে একটি মেয়েকে দেখে। সেখানে দুই পরিবারেরই একে অপরকে ভালো লেগে যায়। কারুপ্পা আর সেই মেয়েটির একে অপরকে ভালো লেগে যায়, আর অবশেষে তাদের বিয়ের কথাও ঠিক হয়ে যায়। আর এতে করেই কারুপ্পার লাইফটা দুই দিকে মোড় নেয়। একদিকে তার কর্মজীবন, যেখানে প্রতিনিয়ত তাকে প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে। অন্যদিকে তার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, যেখানে তার বিয়ে হচ্ছে, নতুন অধ্যায় শুরু হচ্ছে, পরিবারের মানুষ খুশি রয়েছে। কারুপ্পা ভাবছিল ধীরে ধীরে তার কর্মজীবনটাও ঠিকঠাক হয়ে যাবে, আর এরপরেই তার পুরো জীবনটাই ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, থানায় আসার পরে দেখা যায় কারুপ্পাকে তেমন কোনো কাজই দেওয়া হচ্ছিল না। এই জন্য কারুপ্পা অবসর সময় সেখানে বসে বসেই ঘুমিয়ে পড়ছিল। এটা দেখে থানার বাকিরা কথা বলছিল যে তারা কাজ করে করে মরছে, আর এ থানায় বসেই ঘুমাচ্ছে। তখন সেই থানার ইন্সপেক্টর ভাবে এই কারুপ্পাকে কোনো কিছু একটা কাজ দিতে হবে, কাজে ব্যস্ত রাখতে হবে। এই জন্য তাকে ডেকে পুরাতন যেসব ওয়ারেন্টের কেস রয়েছে, অর্থাৎ যেসব কেসের আসামিদের ধরতে হবে কিন্তু এখনো ধরা যাচ্ছে না, সেই সব কেস ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্ব পাওয়ার পরে কারুপ্পা তো আবারও হা হয়ে বসে থাকে, কারণ সে তো এসবের কিছুই জানতো না। ওয়ারেন্ট কেস কি সেটাই সে জানতো না, সেগুলো কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, সেটার প্রসিজিওর কি, কিছুই তার জানা ছিল না। তাই কারুপ্পা একজন কনস্টেবলের কাছে যায় যার অভিজ্ঞতা রয়েছিল এই বিষয়ে, এবং জিজ্ঞেস করে এগুলো সে কিভাবে কি করবে। সেই কনস্টেবল বলে, আরে এগুলো নিয়ে এত টেনশন কেন করছো, এগুলো এত সিরিয়াস কিছু নয়, তুমি জাস্ট লিখে দিবে যে অপরাধীকে পাওয়া যায়নি, তাই তাকে কোর্টে হাজির করা যায়নি, শেষ, কেস ডিসমিস হয়ে যাবে। কিন্তু তারপরও কারুপ্পা ইতস্তত বোধ করছিল, আর এই জন্য সেই কনস্টেবল বলে, তোমার নতুন নতুন বিয়ে ঠিক হয়ে গেছে, এইসব পুরাতন কেসের ঝামেলায় পড়ো না, এগুলো বাদ দাও, নিজের হবু বউকে সময় দাও, লাইফটাকে এনজয় করো। অবশেষে কারুপ্পার মনে হয় সেই কনস্টেবল আসলে ঠিকই বলেছে। যদি এইসব কেস সলভ করারই হতো তাহলে এতদিন তো এই থানার বাকি পুলিশরা সেটা অবশ্যই সমাধান করত। পরের দিন থেকে সেই কনস্টেবলের কথা অনুযায়ী সেই সব পুরাতন কেস ইনভেস্টিগেশন করা বাদ দিয়ে কারুপ্পা তার হবু বউ প্রিয়াকে নিয়ে ঘুরতে থাকে, এনজয় করতে থাকে। কিন্তু বাস্তবতা খুব তাড়াতাড়ি কারুপ্পাকে আরো বড় একটা ধাক্কা দেয়। কারুপ্পাকে আদালতে ডাকা হয়। আসলে তার উপরে যে কেসগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কেসগুলোর রিপোর্ট অন্য একজন কনস্টেবল কারুপ্পার হয়ে দিয়ে দিয়েছিল, আর সেখানে সে লিখেছিল কারুপ্পা সব কেসের ইনভেস্টিগেশন করেছে, কিন্তু জজের একটু সন্দেহ হয়। এই জন্য সে কারুপ্পাকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে। তখনই কারুপ্পা একবারেই স্বীকার করে দেয় যে না, সে কোনো ইনভেস্টিগেশনই করেনি। এটা শুনে জজ অনেক রেগে যায় আর বলে, পুলিশের দায়িত্ব যদি পালনই করতে না পারো তাহলে পুলিশের চাকরি ছেড়ে দাও, চলে যাও এখান থেকে, অপদার্থ। এভাবে অপমানিত হয়ে আদালত থেকে যখন কারুপ্পা বের হচ্ছিল তখন তার মনে হতে থাকে আসলে সেই কনস্টেবলের কথা তার শোনা একেবারেই উচিত হয়নি, তার দায়িত্ব তার পালন করা উচিত ছিল। এরপরেই কারুপ্পা তাকে যে কেসগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে একটা কেস বেছে নেয়, আর সেটার ইনভেস্টিগেশন শুরু করে। যেখানে আরোপীর নাম দেওয়া হয়েছিল তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। কোনো রাস্তা না পেয়ে কারুপ্পা আবারও একজনের সাহায্য নেওয়ার কথা ভাবে। সে তারই থানার একজন অভিজ্ঞ রাইটারকে তার এই বিষয়গুলো শেয়ার করে। সেই রাইটার তাকে আবারও একটা উল্টোপাল্টা উপদেশ দেয় আর বলে, তুমি মিথ্যে একটা নোটিশ লিখে দাও, তুমি মিথ্যে ফাইল জমা করে দাও, যে অপরাধীকে তুমি খুঁজে বেড়াচ্ছিলে সে মারা গেছে, তার মিথ্যে ডেথ সার্টিফিকেট দিয়ে দাও, তাহলেই আদালত মেনে নেবে আর কেসও সমাধান হয়ে যাবে। এগুলো আসলে কেউ চেক করে না।
অন্যদিকে কারপ্পু আবারও সেই রাইটারের কথা মেনে নেয় এবং শর্টকাট নেয়ার কথা ভাবে, কারণ সে জানতই না কিভাবে কি প্রসিজিওর করতে হয়। সেই রাইটারের কথা মতোই কারপ্পা পরের দিনই চলে যায় আদালতে আর মিথ্যে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে যায়। সেটা জজের কাছে জমা দেয় আর বলে এই কেসের অপরাধী মারা গেছে, তাই এই কেসটা ক্লোজ করে দিতে হবে। কিন্তু কারপ্পার ভাগ্য একেবারেই ভালো ছিল না। ঠিক ওই সময়টাতে ঠিক একই অপরাধী অন্য একটা কেসের জন্য আদালতে উপস্থিত হয়ে যায় আর জজ এটা বুঝতে পেরে যায় আর কারপ্পার কারসাজি সে বুঝে ফেলে। জজ প্রচন্ড রেগে যায়, কারণ এটা এক ধরনের প্রতারণা আর এই প্রতারণার জন্য তার অনেক বড় শাস্তি হতে পারে। এই প্রবলেমটা এতদূর চলে যায় যে জজ সেখানে তার কাছে এসআই, ইন্সপেক্টর এমনকি ডিএসপি কে পর্যন্ত ডেকে নেয়। সেখানে জজ পুলিশের সব কর্মকর্তাদের একে ধারে বাজেভাবে কথা শোনাতে থাকে আর বলে একে তো তারা কোনো কাজ করে না, কোনো কেসের ইনভেস্টিগেশন ঠিকঠাক ভাবে করে না, আর যদিও করতে যায় নকল কাগজপত্র দিয়ে সেই সব কেসগুলো ক্লোজ করে দেওয়ার চেষ্টা করে। অবশেষে পুলিশ তাদের ভুল স্বীকার করে নেয়, কিন্তু সেই জজ এত সহজে ছাড়ার পাত্রী ছিল না। সে সবাইকে শাস্তি দেয়। শাস্তি হিসেবে আজকে পুরোটা দিন ডিএসপি, এসআই, ইন্সপেক্টর এবং কারপ্পা এই চারজনকেই আদালতের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ভরা আদালতের সামনে তারা সবাই চারজন চরমভাবে অপমানিত হয়। আর এতে করেই কারপ্পার এই চাকরি জীবনটা যেন জাহান্নামে পরিণত হয়। থানাটা তার জন্য নরকে পরিণত হয়ে যায়। এতদিন যেসব কনস্টেবল বাকি তার কলিগরা তাকে নিয়ে আড়ালে মজা করত বা তাকে ঘুরিয়ে পেঁচিয়ে খোঁচা মারত, তারা এখন সরাসরি তাকে কথা শোনায়, অপমান করে। এমনকি জেলে যেসব কয়েদি রয়েছে তারাও কারপ্পাকে বাজে কথা শোনাতে ছাড়ে না। কারপ্পা এই সব কিছু থেকে নিজেকে কোনোভাবেই আর বাঁচাতে পারছিল না। ভিতরে ভিতরে সে পুরোপুরি ভেঙে যায়। এই চাকরিটা তার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছে। এই চাকরিটা সে আর করতে পারবে না। এটা শোনার পরপরই ঘরের ভেতরেও তার পরিস্থিতি বদলাতে শুরু করে। কারপ্পা ধীরে ধীরে নিজেকে একা করে ফেলে, কারোর সাথে কথা বলে না, এমনকি বাসায় তার বাবা মায়ের সাথেও না। এতে তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। কারপ্পার মামাকে কল করে আর পুরো বিষয় জানতে চায়। কারপ্পার মামার কাছ থেকে কারপ্পার অবস্থার পুরো বিষয়টা সে জানতে পারে। এতে কারপ্পার বাবার মনটাও খারাপ হয়ে যায়। এরপরেই সে তার সাথে একা কথা বলে আর বলে জীবনে উত্থান পতন থাকবেই। প্রত্যেকটা মানুষের জীবনেই অপমান, অপদস্থ, ব্যর্থতা এগুলো সহ্য করতে হয়, কিন্তু এগুলো দেখে কেউ যদি পালিয়ে চলে যায় তাহলে কোনো কিছুই বদলায় না। মানুষ তোমাকে নিয়ে যেসব কথা বলছে সেগুলোতে কান দিয়ে না, বরং তুমি কাজ করে যাও আর তোমার কাজে সফল হয়ে সেই সফলতা দিয়েই তাদের মুখে জবাব দিয়ে দাও। তোমার থানার যে কলিগগুলো তোমাকে আজকে কুট্টা কারপ্পা বলছে, এমনভাবে জবাব দেবে যেন তারাই তোমার সফলতার গল্প বলে, তোমাকে ভয় পায়, সম্মান করে। কারপ্পা আর তার বাবার এই কথাগুলো অনেক ভালো লাগে আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে তার কাজগুলো একেবারে ঠিকঠাক করবে, যে যাই বলুক না কেন। পরদিন থেকে কারপ্পা নতুন রূপে থানায় আসে আর সেখান থেকে তাকে যে কেসগুলো দেওয়া হয়েছিল শুরু থেকে কাজ শুরু করতে থাকে। যত পুরাতন কাগজপত্র হোক না কেন সেগুলো খুঁজে বের করে। যেগুলো বছরের পর বছর ধরে কেসগুলো বন্ধ ছিল সেগুলো সে রিওপেন করে। সেসব কয়েদিদের আবারও খুঁজে বের করে। যেসব কেসগুলো একটা সময় কোনো পুলিশ অফিসারই সমাধান করতে পারছিল না, সেই সব কেসগুলো থেকে নতুন নতুন টুইস্ট বের করে আনছিল কারপ্পা, আর সেগুলোকে সে আদালতে পর্যন্ত নিয়ে যাচ্ছিল। অন্যদিকে যে জজ একবার দুইবার নয় বারবার কারপ্পাকে চরমভাবে অপমান করেছিল, সেই জজই কারপ্পার প্রশংসা করতে থাকে। জজ বলতে থাকে তোমাদের ওই থানা থেকে এত বছরেও কোনো ভালো কেস এই আদালতে আসতো না, কিন্তু এখন আসছে। তুমি খুবই ভালো কাজ করছো, চালিয়ে যাও। আর এখান থেকেই কারপ্পার ভাগ্য দিনে দিনে বদলাতে থাকে। যে কারপ্পাকে সবাই হাসি মজার পাত্র বানিয়ে ছেড়েছিল, সেই কারপ্পাই এখন পুরাতন কেসগুলো একে একে ইনভেস্টিগেশন করছিল। এদিকে সেই জজ দেখা যায় কারপ্পার এই অগ্রগতি দেখে কারপ্পার থানার ইন্সপেক্টরকে পর্যন্ত ডেকে নেয় আর বলে যার কাজের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না সে এত ভালো কাজ করছে, আর আপনার থানার বাকি যে অভিজ্ঞ পুলিশ অফিসাররা রয়েছে তারা কি করছে। এতে করে সেই সব পুলিশ অফিসাররা লজ্জায় পড়ে যায়। অন্যদিকে কারপ্পা পুরোপুরি কাজের ভেতরে ডুবে গিয়েছিল। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে প্রিয়ার সাথে দেখা তো দূরের কথা বলারও সময় পাচ্ছিল না। এদিকে কারপ্পা পুরাতন একটা বাইক, যেটার মডেল TPS 50, সেটা চুরির কেস ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমত সেই কেসটা সাধারণ একটা চুরির কেসই মনে হচ্ছিল, কিন্তু কারপ্পা ইনভেস্টিগেশন করতে যেয়ে বুঝতে পারে এটা সাধারণ কোনো চুরির কেস নয়। যে চোরকে ধরার জন্য সেই কেসটা আবারও রিওপেন করেছিল, সেই অপরাধীর ঠিকানা এবং নারী নক্ষত্র খুঁজে বের করতে যেয়ে কারপ্পা হতবাক হয়ে যায়। সে দেখতে পায় এই একই চোর কেরালাতে একটি যুবতী মেয়েকে ধর্ষণ এবং খুন করেছে, আর এরপরেই সেখান থেকে সে পলাতক রয়েছে। কারপ্পা যখন এই কেসের প্রমাণগুলো
আদালতে উপস্থাপন করে, জজ হতবাক হয়ে যায়, এমনকি সেখানে থাকা পুলিশ অফিসাররাও। আসলে পুলিশরা এটাকে সাধারণ একটা বাইক চুরির কেস ভেবেই ক্লোজ করে দিয়েছিল, যেহেতু চোরকে তারা ধরতে পারছিল না। কিন্তু কেউ জানতই না সেই চোরের মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক সাইকো, ধর্ষক এবং খুনি। এদিকে জজ সাথে সাথে সেই অপরাধীকে ধরার জন্য পুলিশের উপরে প্রেশার দিতে থাকে। এই কেস সমাধানের পরপরই আদালত এবং পুলিশ স্টেশনে কারুপ্পার প্রশংসা অনেক বেড়ে যায়। সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে, পজিটিভ কথা। আর এতে করে কারুপ্পার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। তখনই কারুপ্পা ভেবে নেয় এই থানায় আর কোনো ক্লোজ কেস থাকবে না, যতগুলো ওয়ারেন্টের কেস রয়েছে সে সবগুলোকে সমাধান করবে। কারুপ্পা এটাও ভেবে নেয় হয়তোবা সব কেস সমাধান করতে পারবে না, কিন্তু সেগুলো সে 100% পরিশ্রমের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে, ইনভেস্টিগেশন করবে। এরপরে যা হবে সেটা দেখা যাবে। এভাবেই যখন সে আরও একটা কেস হাতে নেয়, তখন তার কাছে একটা পারিবারিক ঝগড়ার কেস আসে, যেখানে গ্রামের ভেতরে দুই পরিবারের ভেতরে ঝগড়া লেগেছিল। তাদের মধ্যে ঝগড়া মারামারি হয়েছিল, যার ফলে দুই পক্ষ থেকেই পুলিশে কেস করা হয়েছিল। এই কেসটা এভাবেই পড়ে রয়েছে। এরপরে যখন কারুপ্পা সেই কেস ইনভেস্টিগেশন করার জন্য সেই গ্রামে পৌঁছে যায়, সেখানকার চিত্র পুরোপুরি উল্টো ছিল। কারুপ্পা দেখতে পায় যে দুই পরিবার একে অপরের জীবনের শত্রু ছিল, তারাই আজকে বিয়ের মতো অনুষ্ঠানে একসাথে হাসি ঠাট্টা মজা করছে। তাদের কেসটা তেমন বড় কিছু ছিল না, শুধুমাত্র তাদের আদালতে উপস্থিত হতে হবে। কারুপ্পা তাদের সাথে কথা বলে, তাদেরকে বোঝায় এবং বুঝিয়ে তাদেরকে আদালতে উপস্থিত করে। জজ তখন তাদের জিজ্ঞেস করে তারা এতদিন কোর্টে এসে হাজিরা কেন দেয়নি। গ্রামবাসীরা সরল মনে বলতে থাকে কোর্টে এসে যে হাজিরা দিতেই হবে বাধ্যতামূলক, এটা তো তারা জানতই না। জজ এবং পুলিশ সবাই অবাক হয়ে যায়। যাই হোক, জজ সেই কেসের পরের শুনানি দেয়। অন্যদিকে ধীরে ধীরে যেহেতু কারুপ্পা খুব ভালো কাজ করছিল, তাই তার সম্মানটাও সব জায়গায় বেড়ে যাচ্ছিল। কারুপ্পা এখন দুই দিকটাই ব্যালেন্স করে চলে। সে যেমন কাজে মনোযোগ দেয়, ঠিক তেমনি প্রিয়াকেও সময় দেয়। আর এভাবেই তার জীবনটা আবারও সুন্দর হয়ে উঠছিল। ঠিক এই সময়টাতে আরও একটা কেস সামনে আসে, যেখানে একজন ছেলে থানায় এসে বলে তার মা গত 2 দিন ধরে নিখোঁজ। পুলিশে মিসিং কেসের ইনভেস্টিগেশন শুরু করে, আর সাথে অবশ্যই কারুপ্পাকে নিয়ে যায়। যদিও কারুপ্পা অন্য একটা কেস নিয়ে ব্যস্ত ছিল, তাই সে যেতে চাইছিল না, কিন্তু অন্য একজন কনস্টেবল বলে তুমি গেলে ভালো হবে, তুমি এইসব কেস অনেক ভালো করে বোঝো। অবশেষে কারুপ্পা তার সাথে চলে যায়। সেই কনস্টেবল এবং কারুপ্পা সেই ছেলেটার বাসায় যেয়ে খোঁজ খবর নেয়, আর জানতে পারে সত্যি ছেলেটার মা 2 দিন ধরে নিখোঁজ। কারুপ্পা সবার দিকে ভালো করে খেয়াল করে, কেমন জানি পরিবেশটা একটু অদ্ভুত লাগে, যেমনটা হওয়ার কথা তেমনটা নয়। আর তাদের কথা শুনে অবশেষে কারুপ্পার মনে হতে থাকে হয়তোবা তার বাড়ির লোকই সেই মহিলাকে গুম করে ফেলেছে, আর এখন মিসিং কেস করে কেসটাকে অন্যদিকে ঘোরাতে চাইছে। বাইরে আসার পরে কনস্টেবল মানিকানকে যখন কারুপ্পা তার সন্দেহের কথা বলে, মানিকান বলে হ্যাঁ, এমনটা হতেও পারে, কারণ এর আগে সে এমন অনেক কেস দেখেছে যেখানে পরিবার থেকে বৃদ্ধ বাবা মাকে বের করে দেওয়া হয়, আর এরপরে কেউ যাতে তাদের দিকে আঙুল তুলতে না পারে, তারাই আবার থানায় এসে মিসিং কমপ্লেন লেখায় তাদের জন্য। কারুপ্পাও তখন ভাবে এইভাবেই কেসটা সে ইনভেস্টিগেশন করবে। এরপরেই আশেপাশের সবার সাথে যে সব মহিলাদের কাছে যে বাড়িতে যেয়ে জিজ্ঞাসাবাদ করে সেই নিখোঁজ মহিলার ব্যাপারে, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে। সেই জিজ্ঞাসাবাদের সময় কারুপ্পা খেয়াল করে সেই নিখোঁজ মহিলাকে নিয়ে বেশ কয়েকজন মহিলা নেগেটিভ কথা বলছিল, এমনকি সেই পরিবারকে পর্যন্ত তারা ডিফেন্স করছিল। আর এতে করে কারুপ্পার সন্দেহটা আরও বেড়ে যায়। সে ভাবে যারা যারা বয়ান দিয়েছে তাদের যদি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে কেমন হয়। কারুপ্পা তার এই আইডিয়াটা মানিকানের সাথে শেয়ার করে, কিন্তু মানিকান তাকে সাবধান করে দেয় কোনো প্রমাণ ছাড়া, হুটহাট করে কোনো ওয়ারেন্ট ছাড়া তাদেরকে এভাবে থানায় নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করাটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু কারুপ্পা বলে সে সবকিছু সামলে নেবে। কারুপ্পা এরপরেই কয়েকজন প্রতিবেশী মহিলাকে থানায় নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা তো রেগে যায় আর বলে আমাদের কেন থানায় নিয়ে এসেছেন? যে মহিলা মিসিং হয়ে গেছে তার পরিবারকে জিজ্ঞেস করুন, কারণ মহিলার ছেলের বিয়ে করার পরপরই সেই পরিবারে অশান্তি অনটন ঝগড়া লেগেই থাকতো। তাই আপনাদের যদি প্রশ্ন করতেই হয় তার ছেলের বউকে যেয়ে করুন, ছেলেকে করুন, আমাদের কেন? এদিকে দেখা যায় জিজ্ঞাসাবাদ করতে করতে যাদের থানায় নিয়ে আসা হয়েছিল তাদের পরিবারের লোক এবং সেই এরিয়ার আরও কয়েকজন প্রভাবশালী লোক থানায় চলে আসে তাদেরকে ছাড়িয়ে নেবার জন্য। এছাড়া ডিএসপিও সেখানে চলে আসে, কারণ তাকে উপর থেকে সুপারিশ করা হয়েছিল। এরপরেই কারুপ্পাকে বলে কোনো প্রমাণ ছাড়া এভাবে কাউকে আর কখনো তুলে নিয়ে আসবে না। ডিএসপি সেখানে এসে কারুপ্পা আর মানিকানকে অনেক কথা শোনায় আর বলে এতদিন ধরে চাকরি করছো, এখন পর্যন্ত নিয়ম কানুনগুলো ভালো করে জানো না। কারুপ্পা
কথা শুনেছিল, কিন্তু তারপরও কোনোভাবেই সে তার ইনভেস্টিগেশন থেকে পিছু হাঁটবে না। আসলে জিজ্ঞাসাবাদ করার সময় সেসব মহিলাদের কথা শুনে কারুপ্পার মনে হচ্ছিল তাদের মধ্যে থেকে কেউ একজন আসল সত্যিটা জানে, আর সেই সত্যিটা সে কোনো একটা কারণে লুকাচ্ছে। সেই দিন রাতে কারুপ্পা একাই সেই নিখোঁজ মহিলার বাড়ির এরিয়াতে চলে যায় এবং সেই নিখোঁজ মহিলার একজন প্রতিবেশী বাড়িতে যায়, দরজায় নক করে। সেই মহিলার দরজা খুলতেই কারুপ্পা খুব ভদ্রভাবে বলে তার কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। সেই মহিলা তাকে ভেতরে যেতে বলে। এরপরেই কারুপ্পা কিছু প্রশ্ন করতে থাকে তাকে। এছাড়া ঘরের আশেপাশের সব জিনিসগুলো সে লক্ষ্য করে, আর সেখানে ইম্পর্টেন্ট কিছু জিনিসও সে খেয়াল করে। কারুপ্পা সেই মহিলাকে দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করে। সেই মহিলাও ঠিকঠাকভাবে উত্তর দিচ্ছিল, আর এতক্ষণ ধরে আশপাশটা লক্ষ্য করতে হঠাৎ করেই কারুপ্পার চোখ আটকায় সেই ঘরের কয়েকটা জিনিসে। কারুপ্পা খেয়াল করে সেই ঘরে প্রয়োজনের চাইতে অতিরিক্ত ধুলা ছিল, অর্থাৎ একটা ঘরে স্বাভাবিকভাবে যতটা ধুলাবালি থাকে তার থেকে অনেক বেশি ধুলাবালি ছিল। এছাড়া সেখানে প্রয়োজনের অতিরিক্ত মোমবাতিও জ্বালানো ছিল। কারুপ্পা যখন সেই বিষয়ে প্রশ্ন করে তখনই মহিলা একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু বলে সেটা মশা তাড়ানোর জন্য। কিন্তু তারপরও কারুপ্পার এই কথাটা পুরোপুরি বিশ্বাস হয় না। সে বাড়ির পেছন সাইডটা দেখতে থাকে, আর ঠিক তখনই সেই মহিলা হাতে একটি কোদাল নেয়, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কারুপ্পাকে মারার উদ্দেশ্যেই সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু মহিলা কারুপ্পাকে কোপ দেওয়ার আগেই কারুপ্পা পেছনে ফিরে তাকায়, যার ফলে মহিলা আর কোপ দেয় না, বরং উল্টো অন্য অভিনয় শুরু করে। সেই মহিলা নিজের কাপড় সরিয়ে চিৎকার করতে থাকে, গ্রামবাসীকে ডাকতে থাকে। পরিস্থিতি এমন দেখাচ্ছিল যে কারুপ্পা জোর করেই এই মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। এমনকি সেই মহিলার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসে। কারুপ্পা পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা আঁচ করতে পেরে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে আসে। এরপরেই থানা থেকে ওয়ারেন্ট নিয়ে সেই মহিলাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে শক্তভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জেরার মুখে একটা সময় সেই মহিলা মুখ খুলে দেয়। সেই মহিলা বলে আসলে নিখোঁজ মহিলার কাছ থেকে সে সুদে টাকা ধার নিয়েছিল, কিন্তু 1 মাসের সুদ ঠিকমতো না দেয়াতেই সেই মহিলা বারবার এসে তাকে খোঁটা দিতে শুরু করে, কথা শোনাতে শুরু করে, অপমান করতে শুরু করে। এইভাবে কয়েক মাস চলে যায়। সেই মহিলা কোনোভাবেই নিজের এমন অপমান আর সহ্য করতে পারছিল না, যার ফলে একদিন বাসায় ডেকে সেই মহিলাকে সে খুন করে ফেলে এবং বাড়ির পেছনেই মাটি চাপা দিয়ে দেয়। আর এই জন্যই তার বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত ধোলা ছিল, আর যাতে সেই লাশের গন্ধ আশেপাশে ছড়িয়ে না পড়ে, যার ফলে সেই মহিলা ঘরের ভেতরে অনেক বেশি মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে রাখত। এটা শুনে তো থানার সবাই অবাক হয়ে যায়, আর অন্যদিকে তাদের চোখে অনেক বড় হয়ে যায় কারুপ্পা, যে একদিনের ভেতরে এত ভয়ঙ্কর একটা ক্রাইম সমাধান করে ফেলেছিল। সেই থানার সবাই এমনকি ডিএসপি সহ কারুপ্পার প্রশংসা করতে থাকে, তাকে প্রশংসায় ভাসিয়ে দেয়। কিন্তু কারুপ্পা কারো কথারই কোনো জবাব দেয় না, বরং চুপচাপ থানা থেকে বের হয়ে আসে, আর পেছনের দিকে আবারও থানাটাকে দেখে, আর বুঝতে পারে হ্যাঁ, সে হয়তোবা সবার মুখের উপরে জবাব দিতে পেরেছে, তার বাবার কথা রাখতে পেরেছে। এরপরেই দেখা যায় এর কয়েকদিন পরেই কারুপ্পা তার বন্ধুর সাথে বসে কথা বলছিল। উদাস হয়ে কারুপ্পা তার বন্ধুকে জানায় তার মনে হচ্ছে সে পুলিশের চাকরিটা ছেড়ে দেবে। এটা শুনে কারুপ্পার বন্ধু বলে, কেন, কি হয়েছে? তোমার তো এখন সব জায়গায় অনেক সুনাম, এরিয়াতেও তোমাকে সবাই এক নামে চেনে, এমনকি থানাতেও তোমাকে সবাই চেনে। এছাড়া তুমি এমন এমন কেস সমাধান করেছো যেগুলো অনেক বড় বড় পুলিশ অফিসাররাও করতে পারেনি, তাহলে পুলিশের চাকরিটা তুমি ছাড়বে কেন? কারুপ্পা বলে, হ্যাঁ, হয়তো আমি কেস সমাধান করেছি, কিন্তু এই কেসগুলো সমাধান করার পরে আমার যতটুকু প্রাপ্য সম্মান ছিল আমার মনে হয় না আমি ততটুকু পাচ্ছি। এখনো কিছু কিছু মানুষ কারুপ্পাকে তার আগে সেই নাম ধরেই ডাকে, অর্থাৎ কুট্টা কারুপ্পা, এবং তাকে নিয়ে হাসি মজা করে। তখন কারুপ্পার বন্ধু বলে, তুমি যদি চাকরি ছেড়ে দাও তাহলে ওরা তো আরও বলার সুযোগ পাবে। যেহেতু ওরা তোমাকে হিংসে করে এগুলো বলছে, তার মানে বুঝতে হবে তুমি ঠিক পথে এগুচ্ছ। তোমার উচিত আরও বড় বড় কেস সমাধান করে যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদের মুখের উপরে ঝামা ঘষে দেওয়া। একদিন দেখবে তারাই তোমাকে নিয়ে কথা বলছে। কারুপ্পাও ভাবে তার বন্ধু ঠিকই বলেছে। পরের দিন এসে সে আবারও একটা পুরাতন ওয়ারেন্টের ফাইল খুঁজতে শুরু করে। সেই ফাইলগুলো খুঁজতে যেই হঠাৎ করে একটা ফাইলে তার চোখ পড়ে, আর সেটা ছিল সেই চোরের ফাইল যে চোর কারুপ্পাকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিল, যার জন্য সবাই তাকে ব্যঙ্গ করে অন্য নাম ধরে ডাকে। কারুপ্পা দেখতে পায় সেই চোরের নাম ছিল শারাবান, এবং সেই কেসে যত ধরনের ডিটেলস ছিল কারুপ্পা খুব ভালো করে পড়ে, কারণ তার মনে জেদ চেপে গিয়েছিল এই শারাবানকে সে ধরেই ছাড়বে। সব ডিটেলস ভালো করে পড়ার পরে কারুপ্পা অন্য একজন কনস্টেবলকে নিয়ে প্রমাণ জোগাড় করার জন্য একটি দোকানে চলে আসে, যেটা ছিল একটা জুয়েলারি শপ। সেই জুয়েলারি শপের যে মালিক ছিল তার কাছে শারবানের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন জানতে চায়। প্রথমত সেই লোকটা একেবারে মানা করে দেয় যে সে কিছুই জানে না, কিন্তু কারুপ্পা আর সেই কনস্টেবলের জিজ্ঞাসাবাদের তোপে অবশেষে সে মুখ খোলে। সেই লোকটা বলে,
এই সারাবানের ব্যাপারে আরো অনেক ইনফরমেশন জানে একজন লোকই, যে পুদুকুত্তাই এরিয়াতে বিরিয়ানি বিক্রি করে। এছাড়া সে বিভিন্ন বিয়েতেও বিরিয়ানি রান্না করে। লোকটার নাম ছিল রঘু। জুয়েলারি শপের সেই লোকটার কাছ থেকে রঘুর সব ইনফরমেশন, মোবাইল নাম্বার নিয়ে নেয়। আর এরপরেই কারুপ্পা সেই রঘুকে কল করে। তাকে সরাসরি সারাবানের কথা জিজ্ঞেস করে না, বরং তাকে বলে তাকে একটি বিয়ের অনুষ্ঠানে রান্না করতে হবে, রঘু পারবে কিনা। রঘু রাজি হয়। আর এই পরেই সেই রান্নার ব্যাপারে কথা বলার জন্যই তারা রঘুকে আলাদা করে ডাকে। আর সেই সুযোগে কারুপ্পা তাকে প্রচন্ড টর্চার করে আর সারাবানের কথা জিজ্ঞেস করে। মারধর খাওয়ার পরে অবশেষে রঘু বলে হ্যাঁ, এই সারাবানকে সে চেনে, যে অনেক বড় বড় চুরি করেছে এই পর্যন্ত। এছাড়া এটাও জানায় এই সারাবানের অনেক বড় বড় লোকের সাথে হাতও রয়েছে। আর সব থেকে বড় কথা হলো রঘু সারাবানের মোবাইল নাম্বারটা কারুপ্পাকে দেয়, যেটা কারুপ্পার জন্য অনেক বড় একটা লিড ছিল। এরপরেই কারুপ্পা রঘুকে ছেড়ে দিয়ে চলে আসে থানায়। তখন মালতী নামের একজন কনস্টেবলের কাছে কারুপ্পার সাহায্য চায়, কারণ তার এখন একটাই ফোকাস ছিল, এই সারাবানকে সে অ্যারেস্ট করবে। কারণ এই সারাবানের জন্যই তার চাকরি জীবনটা প্রথমের দিকে নরকের মতো হয়ে গিয়েছিল। এরপরে কয়েক ঘন্টা পরেই তারা ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সারাবানের থাকার কথা। আসলে মালতীকে দিয়ে কারুপ্পা সারাবানের জন্য একটা হানি ট্র্যাপ পেতেছিল, যাতে করে সারাবান সেখানে এসে ধরা দেয়। এদিকে সারাবান মালতীর সাথে কথা বলে পুরোপুরি ফিদা হয়ে গিয়েছিল এবং সে তার সাথে দেখা করার জন্য একেবারে উতলা হয়েছিল। সে ঠিক করেই নিয়েছিল সে মালতীর সাথে দেখা করবে, সময় কাটাবে, নয়তোবা পুলিশের হাতে ধরা পড়বে। আসলে সারাবানও জানতো বাইরে বের হলে পুলিশের হাতে যে কোনো সময় সে ধরা পড়তে পারত, কিন্তু মালতীর সাথে দেখা করার সুযোগটা সে কোনোভাবে মিস করতে চায়নি। এরপরই দেখা যায় সারাবান কথা মতো সেই ঠিকানায় চলে আসে আর মালতীকে ট্রেনে একটা রুমের ভেতরে নিয়ে যায়। মালতী অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সারাবান সেখানে এসে তার সাথে রোমান্টিকভাবে কথা বলতে থাকে। সারাবান আসলে কারুপ্পাকে দেখে খুশি হয়ে গিয়েছিল, ভেবেছিল এই কারুপ্পার তাকে কি আটকাবে। কিন্তু এই কারুপ্পা যে আর আগের কারুপ্পা ছিল না সেটা সারাবান জানতো না। কেস ইনভেস্টিগেশন করতে যেয়ে সে অনেক কিছু শিখেছে, অপমান তাকে অনেক কিছু শিখিয়েছে। আর সেই সব কিছু দিয়ে সে সারাবানের উপরে হামলে পড়ে, তাকে মারধর করে, অবশেষে তাকে অ্যারেস্ট করে। কারুপ্পা যখন সারাবানকে থানায় ধরে নিয়ে আসে, অ্যারেস্ট করে নিয়ে আসে, তখনই থানার বাকি পুলিশরা হতবাক হয়ে যায়। এই সেই সারাবান যাকে পুলিশ কয়েক বছর ধরে খুঁজেও ধরতে পারেনি। আর সেই দুর্ধর্ষ চোর সারাবানকে সাধারণ একজন কনস্টেবল কারুপ্পা ধরে ফেলেছে, যাকে তারা মজা করে কুট্টা কারুপ্পা বলে ডাকত। এতদিন যারা তাকে তার পেছনে পেছনে মজা করত, বিভিন্ন বাজে নামে ডাকত, তারাই তার প্রশংসা করতে শুরু করে। এমনকি থানার ইন্সপেক্টর, এসআই, ডিএসপি সবাই তার জন্য গর্ববোধ করতে শুরু করে। এই ঘটনা যখন কারুপ্পার বাবা জানতে পারে, হাসপাতালে থাকা কারুপ্পার বাবার মুখে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে তার ছেলে তার কথা রেখেছে, তার ছেলের নামেই এখন থেকে সবাই তাকে চিনবে। কিন্তু কারুপ্পা এতটুকু সন্তুষ্ট ছিল না। কারুপ্পা সারাবানকে সেলে বন্দি করে প্রচন্ড টর্চার করে, তার আগে সব অপমানের বদলা নেয়। কিন্তু এটা দেখে থানার সবাই ভয় পেয়ে যায়, সবাই তাকে থামতে বলে, কারণ পুলিশের হেফাজতে থাকা কোনো কয়েদি যদি মারা যায় তাহলে পুলিশের ওপরে অনেক প্রেশার পড়বে, ইনভেস্টিগেশন হবে। কিন্তু কারুপ্পা কোনোভাবেই থামছিল না, যতক্ষণ না পর্যন্ত সেই থানার পুলিশ অফিসাররা তাকে তার সঠিক নাম এবং প্রাপ্য সম্মান দিয়ে ডাকছিল। ইন্সপেক্টর কারুপ্পাকে বোঝায় তার যে রাগটা হয়েছে সেটা স্বাভাবিক। পুলিশের আন্ডারে থাকাকালীন যদি কোনো কয়েদি মারা যায় তাহলে সেই পুলিশ অফিসারের জীবনটাই শেষ হয়ে যায়, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এই জন্যই তারা তাকে থামতে বলেছে। অবশেষে কারুপ্পা সেই ইন্সপেক্টরের কথা শুনে সেখান থেকে বাসায় চলে যায়। এরপরেই দেখা যায় থানায় একজন লয়ার চলে আসে, যার নাম ছিল সুরিয়া। আর সে থানায় এসে পুলিশ অফিসারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আসলে সেখানে পুলিশ অফিসাররা কয়েকজন মহিলাকে আটকে রেখেছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা মাদক বিক্রি করে। কিন্তু সেই লয়ার সুরিয়া বলে তাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই তারা এভাবে কোনোভাবেই তাদেরকে আটকে রাখতে পারে না। ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে কারুপ্পা। আর কারুপ্পা যখন দেখতে পারে যে একজন মানুষ থানার ভেতরে এসে তারই থানার ইনচার্জের সাথে এভাবে কথা বলছে, সে প্রচন্ড রেগে যায়। সেও যে সেই লোকটার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, সেখানে বড়সড় একটা গন্ডগোল হয়ে যায়। বাকি পুলিশরা অবশেষে সুরিয়াকে সেখান থেকে পাঠিয়ে দেয় জোর করে। অন্য একজন পুলিশ অফিসার বলে আসলে এই সুরিয়া খুবই ভয়ঙ্কর একজন লয়ার, সে সবসময় ক্রিমিনালদের হয়ে কেস লড়ে। বিশেষ করে এই শহরের যত ড্রাগ মাফিয়া, ড্রাগের সাথে যত অপরাধীরা জড়িত রয়েছে তাদের হয়ে সেই কেস লড়ে আর তাদেরকে সবসময় নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। তুমি তার সাথে ঝামেলা করে ভালো করনি, সে সুযোগ পেলে তোমার ক্ষতি করতে ছাড়বে না। এরপরেই দেখা যায় কারুপ্পা অন্য একটা কেস ইনভেস্টিগেশন করার
করার জন্য শিবার বাড়িতে চলে আসে। সেখানে আসার পরে সে শিবার স্ত্রীকে বলে সে শিবার বন্ধু, সে তার সাথে কথা বলতে চায়। শিবা অফিস থেকে আসার পরেই সে তাকে জিজ্ঞেস করে। কলেজে থাকতে সে একটা গ্রুপে ছিল, সেই গ্রুপের ছেলেরা মিলে একটা মেয়েকে টিচিং করেছিল। সেই সময় থেকে মেয়েটার ট্রমাতে চলে গিয়েছে, এখনো তার চিকিৎসা চলছে। শিবা তখন তাকে অনেক রিকোয়েস্ট করে বলে, স্যার স্যার এটা আমার গ্রুপের ছেলেরা করেছিল, কিন্তু আমি তাদের ছিলাম না, আপনি যে খোঁজ খবর নিতে পারেন। কিন্তু কারুপ্পা তার কোনো কথাই শোনে না। শিবা অনেক কষ্টে তাকে রাজি করানোর চেষ্টা করে, এমনকি কোনোভাবেই কাজ হচ্ছিল না দেখে তাকে ঘুষ দেবারও চেষ্টা করে। আর এতে করেই কারুপ্পা প্রচণ্ড রেগে যায়, তাকে কলার ধরে টেনে নিয়ে যেতে থাকে তার স্ত্রী তার মেয়ের সামনে, এমনকি পাড়ার সব লোকদের সামনে, এবং তাকে থানায় নিয়ে এসে দু একটা চড় থাপ্পড় মারে এবং সেই কেসের ইনভেস্টিগেশন করার জন্য তাকে সেখানে বসিয়ে রাখা হয়। এদিকে দেখা যায় কারুপ্পা থানার বাকিদের দাওয়াত দিচ্ছিল, কারণ সামনেই তার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। সে সবাইকে আসতে বলে, আর এরপরেই যখন সে থানা থেকে বের হতে যাবে তারই এলাকার একজন পরিচিত বৃদ্ধ লোক তার কাছে আসে আর বলে, আমার মেয়েটা 9-এ পড়ে, কিন্তু আজকে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি, সব জায়গায় খোঁজ নিয়েছি, ও কোথাও নেই। কারুপ্পা যখন সেই বৃদ্ধ লোকের কাছ থেকে কেসটা শুনতেই যাবে, অন্য একজন পুলিশ অফিসার কারুপ্পাকে ডেকে নিয়ে বলে, আসলে আমরা 4 জনকে যে ড্রাগসের কেসে আজকে অ্যারেস্ট করেছি তাদের বিরুদ্ধে ভয়াবহ আরও একটা অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নাকি একটি স্কুল মেয়েকে ব্ল্যাকমেল করত, প্রথমে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে আর এরপরেই তার সাথে শারীরিক সম্পর্ক করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে ফেলে, আর সেই ভিডিওটা দেখেই তাকে ব্ল্যাকমেল করে, এমনকি তার বাকি 3 বন্ধুদের দিয়েও মেয়েটিকে রেপ করায়। কিন্তু ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে, তুমি তো দেখলেই টর্চার করতে যেয়ে ছেলেটার পা ভেঙে গেছে, তুমি এক কাজ করো, ওকে হসপিটালে নিয়ে যাও। কারুপ্পা বলে, আমি কেসটা পরে দেখছি, আগে এই বৃদ্ধ লোকটার মেয়েকে খুঁজে বের করতে হবে, কারণ সে আমার পরিচিত, আমি তাকে সাহায্য করতে না পারলে কিভাবে হবে। তখন হঠাৎ করেই কারুপ্পার সেই পুলিশ অফিসারের কথা মনে পড়ে। বৃদ্ধ লোকের কাছ থেকে তার মেয়ের ফটোটি নিয়ে সেই 4 জনকে দেখাতে চায়, জিজ্ঞেস করে সেই 4 জনের মধ্যে এই মেয়েটিকে কেউ দেখেছে কিনা বা তাদের কারো পরিচিত কিনা। সবাই বলে না না, এই মেয়েটিকে তারা দেখেনি। সেখানে কারুপ্পা এবং আরও একজন পুলিশ অফিসার আরও এক দফা সেই 4 জনকে টর্চার করে, কিন্তু তারা বারবার বলে এই মেয়েটিকে তারা দেখেনি, চেনে না। এরপরই কারুপ্পা সেখান থেকে বের হয়ে সেই নিখোঁজ মেয়েটির কল হিস্টোরি চেক করে, দেখতে পায় সেখানে একটি নাম্বারে সে বারবার কথা বলতো, তাও বেশ খানিকটা সময় ধরে। কারুপ্পা বুঝতে পারে হয়তোবা ছেলেটি মেয়েটার বয়ফ্রেন্ড, আর সেই ছেলেটির বাড়ি অন্য এরিয়াতে, যেটা তাদের থানার আন্ডারে নয়। এজন্য কারুপ্পা সেই বৃদ্ধ লোক এবং তার স্ত্রীকে সাথে নিয়ে সেই এরিয়ার পুলিশ অফিসারের সাহায্য নিয়ে সেই ছেলেটির বাড়িতে চলে যায় এবং সেখানে রেড করে মেয়েটিকে উদ্ধার করে। আসলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছিল। অবশেষে সেই বৃদ্ধ লোক এবং তার পরিবারকে বাসায় পৌঁছে দিয়ে কারুপ্পার থানায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। আর থানার ফেরার পরেই সে দেখতে পায় সবাই ঘুমাচ্ছে। সবাইকে ডেকে যখন সেই 4 জন আসামির কাছে সেলের ভেতরে কারুপ্পা চলে যায়, সে দেখতে পায় একজন উঠছে না, যার নাম ছিল থমাস। আর তারা বুঝতে পারে সেই কয়েদি মারা গেছে। জেলের ভেতরে পুলিশের টর্চারের ফলে একজন কয়েদি মারা গেছে, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তাদের চাকরি চলে যাবে, পুলিশ অফিসারদের দুর্নাম হবে। তাই তারা থানার কয়েকজন পুলিশ অফিসারকে বিষয়টা জানায়, বাকিদের বিভিন্নভাবে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এরপরে তারা ভাবে যে এখন কি করবে, এখান থেকে লাশটা সরিয়ে ফেলতে হবে। ঠিক তখনই তারা খোঁজ পায় যে অন্য একজন পুলিশ অফিসার থানা ভিজিটিংয়ে আসছে, এজন্য তারা লাশটা তাড়াতাড়ি বাথরুমের পাশে সরিয়ে রাখে। সেই পুলিশ অফিসার যখন থানায় আসে তখন আমরা জানতে পারি আসলে এই অফিসারকে এই থানার একজনই খবর দিয়েছিল। এই পুলিশ অফিসার আসলে টাকার বিনিময়ে এই ধরনের কেস সমাধান করে দেয়। সেও সেটাই করছিল আর বলছিল 2 লাখ টাকা লাগবে, যার ফলে এই কেসটাকে তারা এমনভাবে সাজাবে মনে হবে যে এই ছেলেটা থানায় কখনো আসেনি, বরং থানার বাইরে থেকে অজ্ঞান অবস্থায় পেয়ে পুলিশ তাকে হসপিটালে অ্যাডমিট করেছে, আর এরপরে সেখানেই সে মারা গেছে। কারুপ্পার সাথে সাথে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে সেই অফিসারকে দিয়ে দেয়। এরপরে তারা লুকিয়ে পেছনের দরজা দিয়ে থমাসের বডিটা গাড়িতে তুলে নেয়, আর এরপরে তাকে হসপিটাল অ্যাডমিট করে আইসিইউতে, যেখানে একজন ডক্টরও তাদেরকে সাহায্য করে। অর্থাৎ থমাসের ডেড বডিটা আইসিইউতে রাখা হয়, যেটা দেখে মনে হবে যে তার অবস্থা ক্রিটিক্যাল, আর আইসিইউতে থাকা অবস্থায় সে মারা গেছে। কারুপ্পা কিছু টাকা সেই থমাসের মাকেও দেয় আর বলে, আপনার ছেলে মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়েছিল, আমরা দেখতে পেয়ে তাকে হসপিটালে নিয়ে এসেছি। ডক্টর বলেছে তার অবস্থা ভালো নয়, চিকিৎসার জন্য টাকা লাগতে পারে, এই টাকাটা রাখুন। থমাসের মা
কাঁদতে থাকে। তারা সেখান থেকে চলে আসে আর ভাবে যে এই যাত্রায় কারুপ্পা বেঁচে গেছে আর কেসটাও মিটমাট। ঠিক তখনই দেখা যায় সেই ছেলেটির মা সুরিয়াকে কল করেছিল। আসলে সুরিয়া তাদের পরিচিত লয়ার ছিল। সুরিয়া সেখানে আসে আর সবকিছু শোনার পরে যখন পুলিশের নাম শুনতে পায় তখনই তার সন্দেহ হয় যে পুলিশ এত ভালো কি করে হলো, রাস্তায় থেকে একজনকে হসপিটালে নিয়ে আসবে, তার উপরে আবার তার চিকিৎসার জন্য টাকাও দিয়ে যাবে। এই জন্য সে বারবার থমাসকে আইসিইউর ভেতরে দেখতে যেতে চায়, কিন্তু বারবার বলা হচ্ছিল ভিজিটিং আওয়ার শেষ, তাই এখন দেখা করতে পারবে না। এদিকে কারুপ্পা এবং বাকিরা হঠাৎ করেই জানতে পারে সেই 4 জনের ভেতরে থমাস ছাড়াও বাকি 3 জনকে যে টর্চার করা হয়েছিল একজনের পা ভেঙে গিয়েছিল, আর এই থানারই একজন পুলিশ অফিসার তাকে হসপিটালে অ্যাডমিট করেছিল, আর সেই একই হসপিটালে তারা থমাসকে নিয়ে গেছে। আর এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, সবকিছু খোলাসা হয়ে যাবে। এই জন্য তারা দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু দেখা যায় যাবার আগেই সুরিয়া সেই ছেলেটিকে ওয়ার্ডে দেখে ফেলেছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। সেই ছেলেটি সবকিছু বলে দেয়, আর এতে করে সুরিয়া প্রচন্ড রেগে যায়। পরের দিনই থানার সামনে অনেক লোক নিয়ে সে হাঙ্গামা করতে থাকে, প্রোটেস্ট করতে থাকে। এদিকে থানার সবাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু সুরিয়া বিষয়টা জেনে গেছে তাহলে এই বিষয়টা এত সহজে মিটমাট হবে না, তাদের চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কারুপ্পা তো আরো ভয় ছিল, সামনেই তার বিয়ে, আর এখন এইরকম একটা বিপদে সে এখন কি করবে। অন্যদিকে থানার একজন কনস্টেবল বাকিদের বলে, আমরা সবাই জানি সেই ছেলেটাকে টর্চার করেছে কারুপ্পা, তাই সেই টর্চারের ফলেই থমাস মারা গেছে। এই পুরো দোষটা যদি আমরা কারুপ্পার ঘাড়ে ঠেলে দেই তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো, আর সবাই সেটাই করে। সেই থানার ইন্সপেক্টরকে সবাই একে একে তাদের সমস্যার কথা বলতে থাকে। একজন বলে সে কয়েক মাস পরে রিটায়ারমেন্টে চলে যাবে, এখন এরকম একটা ঝামেলা তার পরিবার পোহাতে পারবে না। অন্য একজন মহিলা কনস্টেবল বলে তার বাসায় 2টো বাচ্চা মেয়ে আছে, এখন যদি তার চাকরির কিছু হয় তাহলে তার কি অবস্থা হবে। এরকম ভাবে সবাই একে একে নিজেদের এই কেস থেকে সরিয়ে নিচ্ছিল। তখনই সেই থানার ইন্সপেক্টর বলে, আচ্ছা আমি তোমাদের একটা ঘটনা বলি। যখন আমি নতুন নতুন জয়েন হয়েছিলাম আমার এক বন্ধু একজন অপরাধীকে থানায় নিয়ে এসেছিল এবং তার মুখ থেকে কথা বের করতে বলেছিল আমাকে। আমি তাকে টর্চার করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাই তার আর কোনো নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, আর এতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। যখনই পেছনে ফিরে আমি আমার বন্ধুকে দেখি সে সেখানে ছিল না, সে ইতোমধ্যে অবস্থা বুঝতে পেরে চলে গেছে। তখন সেই থানার কেউ আমাকে কোনো সাহায্য করেনি, সবাই যার যার মতো মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি তাকে একা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এমনকি হায়ার অফিসার আমার কল পর্যন্ত ধরছিল না। আমি টানা 3 দিন 3 রাত নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে শুধু সেই হাসপাতালের বারান্দায় বসেছিলাম। একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও আমার নিজেকে পুরোপুরি অসহায় মনে হচ্ছিল। কিন্তু 3 দিন পরে আমি জানতে পারি সেই অপরাধী আসলে মারা যায়নি, সে সার্ভাইভ করে গেছে। এই খবরটা জানাজানি হওয়ার পরে হায়ার অফিসার আমাকে কল করে, আর কল করে এমন ভাব করে যেন সে কিছু জানেই না, আর সে আমার কলটা ব্যস্ততার কারণে ধরতে পারেনি। সে হায়ার অফিসার আমাকে বলে, তুমি তো এই কয়েকদিনে অনেক পরিশ্রম করেছো, আমি সেখানে একজনকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তাকে ডিউটি বুঝিয়ে দিয়ে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে নাও। আর এরপরেই আমি দেখতে পাই সেখানে এসেছিল আমার সেই বন্ধু। আমার সেই বন্ধু পুলিশ অফিসার ছিল, কিন্তু সে আমার বন্ধু হওয়া সত্ত্বেও বিপদের সময় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে এসে বলছিল যে তার স্ত্রী অসুস্থ ছিল, এই জন্য সে 3 দিনের ছুটি নিয়েছিল। কি হয়েছে কিছুই জানে না। আমিও চুপচাপ তাকে কিছু না বলে সেখান থেকে চলে এসেছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি যখন বিছানায় শুয়ে পড়ি, কিন্তু আমার ঘুম আসছিল না। আমার এই 3 দিনের কথাই শুধু মনে হচ্ছিল। এরপরে হঠাৎ করে রাত 4টার দিকে আমার সেই বন্ধু আমাকে কল করে আর বলে তার ভালো লাগছে না, তাকে একটু এমার্জেন্সি বাসায় যেতে হবে, সে যেন এখনই হসপিটালে চলে আসে। কিন্তু হসপিটালে যাওয়ার পরে একজন নার্সের সাথে কথা বলে আমি বুঝতে পারি আমার সেই বন্ধু যখন আমাকে কল করেছিল আসলে তখন সেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই জন্য আমার বন্ধু ভয় পেয়ে গিয়েছিল, দায়ভার আমার উপরে চাপিয়ে দেওয়ার জন্য আমাকে সেখানে আসতে বলেছিল। আমি আমার আশেপাশের সবাইকে চিনতে পেরে গিয়েছিলাম। এরপরে সেই অপরাধী যখন জ্ঞান ফেরে সে আমাকে বলে, একটা কাগজ আর কলম নিয়ে আসেন, আমি লিখে দিতে চাই যে আমার এই অবস্থার জন্য আপনি দায়ী নন। আসলে আমার ভাগ্যই আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমি নিজের ভুলটা বুঝতে পেরে কেঁদে দিয়েছিলাম। সে আমাকে সান্ত্বনা দিয়েছিল, যাকে আমি মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছিলাম। অথচ যাদের আমি আপন ভাবতাম, যাদেরকে নিজের কাছের কলিগ মনে করতাম, তারা কেউ আমাকে এই বিপদে সাহায্য করেনি। এই ঘটনা শোনার পরে থানার সবাই তাদের মত পাল্টে ফেলে। তারা সবাই ভাবে তারা কারুপ্পাকে সাহায্য করবে। কারুপ্পা বাইরে বসে এই সব কিছু শুনছিল। এরপরে সে ইনচার্জের কাছে আসে, বলে স্যার 2 সপ্তাহ পরে আমার বিয়ে, আমি ওই বিপদটা থেকে বের হতে চাই, আমাকে 2টা ঘন্টা সময় দিন, আমি বাইরে থেকে সব ব্যবস্থা করে আসছি। ইনচার্জ তাকে বিশ্বাস করে যেতে দেয়। কারুপ্পা পেছনের গেট দিয়ে সবার চোখের আড়ালে বাইরে বের হয়ে আসে। এদিকে একটু পরেই থানায় হায়ার অফিসার চলে আসে আর সবাইকে বলতে থাকে
এত বড় একটা ঘটনা থানায় কি করে হলো। ঠিক তখনই দেখা যায় কারুপ্পা থানার মেন গেট দিয়ে যে মেয়েটিকে গতকাল রাতে সে উদ্ধার করেছিল সেই মেয়েটি এবং তার বাবাকে নিয়ে এছাড়া একটা কাগজ নিয়ে চলে আসে। সুরিয়া তাকে বাইরে থেকে আসতে দেখে অবাক হয়ে যায়। ভেতরে আসার পরে সে হায়ার অফিসারকে বলে, স্যার, গতকাল রাতে তো আমি এই থানায় ছিলামই না। আমি এই মেয়েটিকে উদ্ধার করতে অন্য একটা থানায় গিয়েছিলাম। সেই থানার পুলিশ অফিসারের সাথেই ছিলাম। এটাই তার কাগজ। সেই হায়ার অফিসার সুরিয়াকে ডাকে আর সেই কাগজটা দেখায় আর বলে, তোমাদের সেই থমাস রাস্তার মধ্যেই পড়েছিল, পুলিশ তাকে হসপিটালে নিয়ে গেছে, এটাই সত্যি। তুমি যে অ্যালিগেশনটা এনেছো সেটা পুরোপুরি মিথ্যে। সুরিয়া এই বিষয়টা মানতেই চায় না। সে বলে সে কোর্টে কেস করবে। তারপরেও সুরিয়া বাধ্য হয়ে সেখান থেকে লোকবল নিয়ে চলে যায়। এদিকে সেই হায়ার অফিসার বুঝতে পেরেছিল যে এদের মধ্যে নিশ্চয়ই কেউ মিথ্যে বলছে, কিন্তু থানার সবাই একে একে বলতে থাকে যে না, তারা সত্যি বলছে। কারুপ্পা সেই ছেলেটিকে টর্চার করেনি। ছেলেটি এমনিতেই সেলে মারা গিয়েছে, হয়তোবা ভয়ে বা অন্য কোনো কারণে। ঠিক তখনই সেখানে শিবা চলে আসে আর বলে, স্যার, আমি দেখেছি কি হয়েছে। আসলে যখন শিবাকে পাশে বসিয়ে রাখা হয়েছিল তখন এই ঘটনা ঘটেছিল। যদিও যখন তারা জানতে পারে যে থমাস মারা গেছে তখন সবাইকে সেই থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, এমনকি শিবা আর বাকি সেই 3 জন কয়েদিকেও তাদের একটা রুমে আটকে রাখা হয়েছিল। কিন্তু তাড়াহুড়ার কারণে কারুপ্পা সেই ঘরের লকটা লাগাতে ভুলে গিয়েছিল। শিবা বাইরে বের হয়ে পুরো ঘটনা দেখে ফেলেছিল যে কিভাবে পুলিশ থমাসের মৃত্যুর ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে, এবং সেটা সে হায়ার অফিসারকে বলে দেয় আর বলে, কোর্টে যদি আমাকে সাক্ষী দিতে বলে আমি অবশ্যই সত্যিটা বলবো। এতে হায়ার অফিসার প্রচন্ড রেগে যায় আর বলে, এখন তোমাদের কি হবে সেটা আমি জানি না, যা করার তোমরাই করো। সেই হায়ার অফিসার সেখান থেকে চলে যায়। এদিকে থানার সব পুলিশরা মিলে সেই 3 জন কয়েদিদের হুমকি দেয় আর বলে, আমরা তোমাদের যেভাবে বলবো কোর্টে তোমাদের সেভাবেই বলতে হবে, না হলে তোমরা যে মেয়েটাকে রেপ করেছো সেই কেসও তোমাদের বিরুদ্ধে আনা হবে। তখন তোমরা লম্বা সময়ের জন্য জেলে চলে যাবে। তারা 3 জন ভয়ে স্বীকার করে নেয়। কিন্তু শিবাকে যখন বলা হয়, শিবা বলে, না না, সে যেটা দেখেছে সত্যি কথাটা সে সবাইকে বলবে। এরপরে বাকি পুলিশরা কারুপ্পার কাছে আসে আর বলে, তুমি তাকে যাই রিকোয়েস্ট করো, কোনোভাবে মানাও। অবশেষে কারুপ্পা শিবাকে যে অনেক রিকোয়েস্ট করে, অনেকভাবে বিনতি করে, কিন্তু শিবা প্রচন্ড রেগেছিল। কারণ এই কারুপ্পার কারণেই পুরো এরিয়াতে তার মান সম্মান শেষ। তার পরিবারের কাছে, তার ছোট্ট মেয়েটার কাছে তার মান সম্মান শেষ হয়ে গেছে। এই জন্য সে কোনোভাবেই রাজি হয় না। এদিকে সুরিয়া কোর্টে কেস করে দিয়েছিল। কোর্টে সেই কেসটা চলছিল। সুরিয়া এক এক শুনানিতে এক একজন কয়েদিকে ডাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। তারাও পুলিশের কথা মতো বলে যে না, কারুপ্পা তাকে টর্চার করেনি। এদিকে প্রত্যেক দিনই কারুপ্পা শিবার কাছে যায়, তাকে যে বারবার রিকোয়েস্ট করে। কিন্তু এবার শিবা এবং তার স্ত্রী কারুপ্পার উপরে প্রতিশোধ নিচ্ছিল। তাকে বিভিন্নভাবে ছোট করছিল। তাকে কখনো বসিয়ে রাখছিল, কখনো দরজার বাইরে দাঁড় করিয়ে রাখছিল, কখনো বলছিল, আমার মেয়ে আপনাকে দেখে ভয় পায়, আমার মেয়ে ঘুমানোর পরে তারপরে আসবেন। কারুপ্পাও নিরুপায় হয়ে বারবার শিবার কাছে আসতে থাকে, তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন আদালতে সত্যিটা না বলে। কিন্তু শিবা বলে, না না, সে সত্যি ছাড়া মিথ্যাটা বলতে পারবে না। এদিকে এরই মাঝে শিবার স্ত্রীর কাছ থেকে কারুপ্পা জানতে পারে সেই দিন থানায় নিয়ে যাওয়ার পর থেকেই শিবার চাকরিটা চলে গেছে আর শিবা এখন নতুন চাকরি খুঁজছে। এটা শুনে কারুপ্পার মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, অবশেষে 3 জনের শুনানির পরে শিবার পালা আসে। সুরিয়া যখন কোর্টে শিবাকে ডাকে আর জিজ্ঞেস করে যে কারুপ্পাই কি সেলের ভেতরে সেদিন থমাসকে টর্চার করেছিল, তখন ভয়ে সবার হাত পা কাঁপছিল। কিন্তু শিবা সবাইকে অবাক করে দিয়ে বলে, না, সেদিন কারুপ্পা তাকে টর্চার করেনি। এটা শুনে সুরিয়াও অবাক হয়ে গিয়েছিল, আর সাথে কারুপ্পা আর বাকি পুলিশ অফিসাররাও। অবশেষে কোনো প্রমাণ না পেয়ে কারুপ্পা এবং বাকি পুলিশ অফিসারদের এই কেস থেকে মুক্ত করে দেওয়া হয়। বাইরে এসে শিবার সাথে কথা বলে কারুপ্পা, তাকে ধন্যবাদ জানায়। কিন্তু শিবা বলে, আসলে স্যার, আপনারা পুলিশরা এমন কেন? একটা মানুষের মুখ দেখে কি বোঝা যায় সে ক্রিমিনাল কিনা? আমি আপনাকে বারবার বলেছিলাম সেই ঘটনায় আমি ছিলাম না, আমার বন্ধু এবং আমার গ্রুপের মানুষেরা ছিল, কিন্তু আমি ছিলাম না। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। আপনি ওইভাবে আমার পরিবারের সামনে আমাকে টেনে নিয়ে এসেছেন। যে এরিয়াতে আমি ছোট থেকে বড় হয়েছি সেখানে সবার সামনে আমাকে চর মেরেছেন, টেনে হিসড়ে নিয়ে এসেছেন। আর এতে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার চাকরিটা চলে গেছে। সেই এলাকায় আমি আর থাকতে পারবো কিনা আমি জানি না। আমার মেয়ের সামনে আমি ছোট হয়ে গেছি। পুলিশ অফিসার মানে আসলে পাওয়ার দেখানো নয়, লোকদের ট্রেট করা নয়। পুলিশ অফিসারের অনেক দায়িত্ব রয়েছে। আমিও চাইলে পারতাম আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে, কিন্তু আমি মানুষ, আর সাধারণ মানুষরা কখনোই এতটা নির্মম হয় না। এটা বলে শিবা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কারুপ্পা নিজের ভুলটা বুঝতে পারে। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে কারুপ্পা এতক্ষণ দাঁড়িয়ে সেই ইনভেস্টিগেশন টিমের সামনে সব কথা খুলে বলছিল আর বলছিল, স্যার, আমার বাবা মা চেয়েছিল আমার একটা পার্মানেন্ট জব হোক, তাই আমি পুলিশে চলে এসেছিলাম। প্রথমে আমি একেবারেই পুলিশ অফিসারদের মতো ছিলাম না, কিন্তু সবার অপমান, সবার ভয়,
সবার আশা সবকিছু মিলিয়ে আমি ভেবেছিলাম আমিও একজন পুলিশ অফিসার হব। এরপরে যখন আমি একের পর এক কেস সমাধান করি আমি ভেবেছিলাম আমি একজন কমপ্লিট পুলিশ অফিসার হয়ে গেছি। কিন্তু যখন আমার দ্বারা শিবার লাইফটা ধ্বংস হয়ে যায় তখনই আমি বুঝতে পারি যে আসলে এই পুলিশ অফিসারদের চাকরিটা সবার জন্য নয়, আর সব পুলিশ অফিসাররাও মানুষ হতে পারে না। কিন্তু আমি মানুষ হতে চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। এই জন্য আমি যে পাপটা করেছি সেটার শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, আমি থমাসকে টর্চার করেছিলাম আর আমার জন্যই সে মারা গেছে। আপনারা চাইলে আমাকে এখন শাস্তি দিতে পারেন। ইনভেস্টিগেশন টিমের যে লিড অফিসার ছিল সে বুঝতে পারে কারুপ্পা তার ভুল বুঝতে পেরেছে, আর এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে একজন ভালো পুলিশ অফিসার হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে। এই জন্য সে তার আইডি কার্ড তাকে ফিরিয়ে দেয় এবং এই কেসটা থেকে মুক্তি দিয়ে দেয়। বাকি দুইজন পুলিশ অফিসার কারুপ্পা সেখান থেকে যাবার পরে বলে, স্যার ওকে এভাবে কেন ছেড়ে দিলেন? ও তো নিজের মুখে স্বীকার করেছে ও ক্রাইম করেছে। তখন সেই লিড অফিসার বলে, হ্যাঁ ও স্বীকার করেছে, সাথে অনুতাপও করেছে, নিজের ভুলটাও বুঝতে পেরেছে। এছাড়া যাকে ও মেরেছে সেই থমাস ছিল একজন মাদকাসক্ত। এছাড়া তারা একটি মেয়েকে ধর্ষণ পর্যন্ত করেছে, তাকে ব্ল্যাকমেল করেছে। এরকম ছেলেদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হয়তোবা থমাস তার শাস্তিটা ভিন্নভাবে পেয়েছে, কিন্তু থমাসের মৃত্যু দিয়ে আমরা একজন খাঁটি পুলিশ অফিসারকে পেয়েছি। আর অবশেষে কারুপ্পা একজন সাধারণ পুলিশ অফিসার থেকে অনেস্ট এবং সত্যিকারের পুলিশ অফিসারে রূপান্তরিত হয়। 6 মাসের পরের ঘটনা দেখানো হয় যেখানে কারুপ্পার বিয়ে হয়েছিল। এছাড়া সে এখন তার কাজটা অনেক সিনসিয়ারলি করে। সে আরও একজন অপরাধীকে ধরার জন্য মিশনে নেমেছিল। আর এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।